সানডে সাসপেন্স ভূতের গল্পে আজকে শুনবেন শ্রী বিশু মুখোপাধ্যায়ের লেখা ভুতুরে পাইন। ছেলেবেলা স্মৃতি জড়ানো বিরাট পাইন গাছটার সামনে এসে দাঁড়ালো হান্স। কি দশাই হয়েছে গাছটার! স্নিগ্ধ সবুজ পত্রবল্লভের কোনো ঐশ্বর্যই আজ নেই তার দেহে। শুধু একটা মৃত শুষ্ক কাণ্ড হাড়গোড় বার করে দাঁড়িয়ে আছে। গাছটার দিকে চেয়ে চোখে জল এলো হান্সের। এই গাছের তলাতেই কবর দেওয়া হয়েছিল তার বাবা মাকে। তাদের দুই ছোট ভাই বোনকে রেখে মারা যান হান্সের বাবা মা অল্প দিনের মধ্যে। বুড়ো দাদু ও দিদিমার কাছে মানুষ হয়েছিল হান্স আর তার ছোট বোন লেনা। এই গাছের তলায় বসে দিনের পর দিন দাদু ও দিদিমা তাদের নিয়ে কত মজার গল্পই না বলতেন। কিন্তু আজ সে দাদুও নেই, দিদিমাও নেই, আর আদরের সেই একমাত্র বোন লেনাও নেই। নেই মানে বেঁচেই নেই নিশ্চয়ই। অতীতের শেষ স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে শুধু এই হাড়বার করা পাইন আর প্রাসাদ সংলগ্ন বাগানের কারুকার্য করা লোহার গেটটা। বোমার মারাত্মক ধ্বংসলীলা থেকে নিজেকে বাঁচিয়ে এই গেটটা যে কেমন করে এখন দাঁড়িয়ে আছে সেও এক আশ্চর্য ব্যাপার। হান্স আর বেশিক্ষণ চেয়ে দেখতে পারল না এই ধ্বংসস্তূপ। একটা অসহ্য যন্ত্রণা তার শরীর ঝিমঝিম করতে লাগলো। মাথা, কপাল আর গাল বেয়ে ঘাম ঝরতে লাগলো অনর্গল। এই যুদ্ধ, এই তার পরিণতি। মানুষের সংসার সুখ ঘর বাড়ি যদি নষ্ট হয়ে গেল, আপনার জন আত্মীয় স্বজন যদি সবাই মরে হেজে গেল, তাহলে আর রইল কি? যুদ্ধে জয়লাভ হলো আর কি হলো না, কি এসে গেল মানুষের তাতে? যুদ্ধ শেষে দেশের বাড়িতে ফিরে এসে একবার স্তম্ভিত হয়ে গেল হান্স। অবাক বিস্ময়ে তাকিয়ে রইল তাদের ধ্বংসাবশেষ প্রাসাদ ও আদ্যিকালের এই পাইন গাছটার দিকে। বাড়ির চেয়ে এই গাছটাই যেন সবচেয়ে বেশি আজ আকর্ষণ করছে তাকে। এতদিনের যুদ্ধে পরিশ্রান্ত ক্লান্ত হান্স চারিদিকে এই নিদারুণ দৃশ্য সত্যিই যেন আর সহ্য করতে পারল না। গাছটার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার শরীর অবশ হয়ে আসতে লাগল। চোখের পাতা ভারী হয়ে এলো। গোলানে থাকার সময় যদিও হান্স শুনেছিল তাদের দেশে বোমা পড়ার কথা, কিন্তু এ দৃশ্য সে কখনো কল্পনা করেনি। নতুন করে এখানে ঘরবাঁধ বাড়ার সম্ভাবনা নেই। তাছাড়া টাকাই বা কোথায়? যা ছিল সবই জ্বলে পুড়ে ভেঙে চুরে ধূলিসাৎ হয়ে গেছে। পড়ে আছে শুধু ইট কাঠ লোহার বিক্ষিপ্ত ছোট বড় কয়েকটা স্তূপ। আর দাঁড়িয়ে থাকতে না পেরে বিধ্বস্ত বাড়ির একটা খোলা অংশে গিয়ে বসে পড়ল হান্স। একটু বিশ্রাম না নিলে আর চলতে পারা যায় না। এমনকি দাঁড়িয়ে থাকা সম্ভব নয় তার পক্ষে। বেলা পড়ে এসছিল। আকাশের গায়ে কে যেন ধূসর কালি ফেরাতে আরম্ভ করেছে। সন্ধ্যা হয়। হান্স তার হাতের রেনকোটটা মাথায় দিয়ে ওই দাওয়ার উপরে নিজেকে ছড়িয়ে দিল। নিরালায় চারিদিকের এই অস্বস্তিকর পরিবেশের মধ্যে কে যেন জোর করে শুইয়ে দিল তাকে। বাল্যকাল থেকেই অসীম সাহসী ছিল হান্স। ভয় বলে কিছুই জানত না। এখানেও তার ভয় কিছুই করছিল না বটে, কিন্তু বাল্য কৈশোর ও যৌবনের স্মৃতি জড়ানো এই বাড়িটার দুর্নিবার একটা মায়া আস্তে আস্তে তাকে যেন অভিভূত করে ফেলেছিল তন্দ্রার মধ্যে। চোখ ঝুড়ে আসার মুখে শুয়ে শুয়ে দাদু, দিদিমা ও লেনার কথা গভীরভাবে মনে পড়তে হান্স হঠাৎ দেখল লেনা তার চোখের সামনে দাঁড়িয়ে। লেনা লাফিয়ে চেঁচিয়ে উঠল, বলল, এ কি লেনা, তুমি বেঁচে আছো তাহলে? বলে তার দিকে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। কিন্তু লেনা একটু ব্যবধান রেখে সরে গিয়ে বলল, হ্যাঁ, আমি, দাদু, দিদিমা সবাই আছি, কিন্তু এখানে নয়, অন্য দেশে। হান্স আশ্চর্য হয়ে গেল। দাদু দিদিমাও বেঁচে আছে তাহলে? তারা কোথায়? এখনই নিয়ে চলো তাদের কাছে আমাকে। কিন্তু অন্য দেশে তোমরা চলে গেছো, তাহলে এখানে এ সময় তুমি কি করে এলে? তুমি এখানে এসেছো জানতে পেরেই আমি এখানে এলো। এখন আমি সব জানতে পারি, সব করতে পারি ইচ্ছা করলে, লোনা বলল গভীরভাবে। এ কথার তাৎপর্য তলিয়ে দেখার অবসর হলো না হান্স। সে তাড়াতাড়ি বলল, সে কি? অনেক দূর দেশ। যত দূরই হোক, নিমেষে আমি তোমায় সেখানে নিয়ে যাব, আবার নিমেষেই পৌঁছে দিয়ে যাবো এখানে, বলল লেনা। এ কথার উত্তরে হান্স বিরক্তির সুরে বোকার মতো বলল, আবার পৌঁছে দিয়ে যাবে বলছো কেন? আমি আর যাবো কোথায়? একসঙ্গেই তো থাকবো আমরা সবাই। তোমার সেখানে থাকা হবে না হান্স। তুমি শুধু দাদু দিদিমাকে দেখেই চলে আসবে। তাড়াতাড়ি ওই গাছটার উপর উঠে বসবে, চলো, আমার হাতে বেশি সময় নেই। বলে লেনা সেই পাইন গাছটার দিকে দেখিয়ে দিল। যন্ত্রচলিতের মতো
লেনার সঙ্গে হান্স শুকনো পাইন গাছটার উপর উঠে গিয়ে বসল। ওরা গাছে চড়ে বসবার সঙ্গে সঙ্গেই এরোপ্লেনের মতো হুসহুস করে শূন্যে চলতে আরম্ভ করলো গাছটা। তারপর কিছুক্ষণের মধ্যেই গাছটা এক জায়গায় এসে নামতে শুরু করলো নিচের দিকে। নামবার মুখে লেনা বলল, ছেলেবেলা থেকেই তুমি তো খুব বীরপুরুষ, কিন্তু এখানকার সব দৃশ্য দেখে ভয় পেও না যেন। তার কথা শেষ না হতেই গাছটা ঝুঁক করে নামিয়ে দিল তাদের এক বিস্ময়কর দেশে। শোঁ শোঁ শব্দে অনবরতে ঝড়ের বেগের হাওয়া বইছে এলোমেলো। অস্বাভাবিক রকমের গাছপালা মাইলের পর মাইল জুড়ে অন্ধকার করে রয়েছে সারা দেশটা। মধ্যে মধ্যে তৃণাচ্ছাদিত জলাভূমিতে নানা রকমের বীভৎস সব সরীসৃপ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। অসংখ্য রক্তপায়ী বাদুর বিরাট বিরাট ডানা বিস্তার করে উঠছে আর ঝটাপটি কামড়াকামড়ি করছে পরস্পরে। ধোঁয়ার মতো এক ধরনের গ্যাস উঠছে চারিদিক থেকে। জলাভূমির মাঝে মাঝে জল ফুটছে টকবক করে। যত বীর পুরুষই হোক না কেন, এ দৃশ্য দেখে ভয় না পেয়ে উপায় নেই। হান্স জড়ানো গলায় বলল, এ কি ব্যাপার? এখানে না আছে মানুষজন, না আছে মানুষের ঘর বাড়ি। এখানে এ কোন নরকপুরীতে নিয়ে এলে তুমি আমায়? শিগগিরই দাদু দিদুর কাছে নিয়ে চলো, তাদের সঙ্গে দুটো কথা বলেই আমি চলে যাব। হান্সের কথার উত্তরে লেনা একরকম অদ্ভুত হাসি হেসে বলল, ঘর বাড়ি মানুষজন সবই আছে এখানে, তবে তুমি দেখতে পাবে না, দেখলে আরো ভয় পেতে। আচ্ছা বেশ, এখন ওদের সঙ্গে তাড়াতাড়ি দেখা করিয়ে দাও, আর এক মুহূর্ত আমি এখানে থাকতে পারছি না। তীব্র বিরক্তি হান্সের কথা। এসো আমার সঙ্গে বলে একটা জলার পাড়ে হাঁসকে নিয়ে গেল লেনা। দূর থেকে ইঙ্গিত করে বলল, ওই দেখো দিদিমাকে। হাঁস দেখল বুড়ি দিদিমা একটা লাঠির উপর ভর দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। হাঁস সেদিকে যাওয়ার চেষ্টা করতেই লেনা ধমক দিয়ে চেঁচিয়ে উঠল, যেও না যেও না, ওদিকে বিপদে পড়বে। তাছাড়া বুড়ি এখন মানুষও চিনতে পারে না, কথাও বন্ধ হয়ে গেছে, দুজনেরই একই অবস্থা। দাদু কোথায় বলে হাঁস মরিয়া হয়ে উঠল তাকে দেখবার জন্য। লেনা আরেকদিকে আঙুল দেখিয়ে দিয়ে বলল, ওই দেখো দাদু বসে বাইবেল পড়ছে এক মনে। ওনারও কথা বন্ধ হয়ে গেছে, লোক চিনবার ক্ষমতা নেই, আর কান তো গিয়েছিল আগে থেকেই। কি বলছো তুমি? এই বলি হাঁস লেনার কাছ থেকে ছুটে যেই বুড়োর দিকে যাবে, হঠাৎ দেখলো বুড়ো বুড়ি দুজনেই অন্তর্ধান, কেউ কোথাও নেই। শুধু দুটো রক্তচোষা বাদুর ঝটপট করে উড়ে গেল সেখান থেকে। হা 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 করে বিকট শব্দে হাসলো লেনা। এসব কি কাণ্ড তোমার? এ তুমি কোথায় নিয়ে এলে? কথাটা সম্পূর্ণ শেষ না হতেই হাঁস যেন হাঁপাতে লাগলো, তার যেন দম বন্ধ হয়ে আসছে। হাঁসদের কাছ থেকে একটু দূরে দাঁড়িয়েছিল লেনা। এই কথার পর হাঁসের আরো কাজ ঘেঁষে এসে দাঁড়ালো। ভারী বিশ্রী দেখাচ্ছে লেনাকে এখন। ক্রমশই তার স্বাভাবিক চেহারাটা বদলাতে বদলাতে এখন যেন কেমন একটা ভয়াবহ রূপ ধারণ করলো। রংটা বদলাতে বদলাতে হয়ে আসে যেন পোড়া কাঠের মতো। যুদ্ধফেরত সাহসী জার্মান সন্তান হান্স মায়ের পেটের বোনের চেহারার এই পরিবর্তন দেখে ভয়ে স্তম্ভিত হয়ে গেল। দুটো হাত জোর করে কাঁপতে কাঁপতে সে চিৎকার করে উঠল, লেনা, তোমার দুটি পায়ে পড়ি, তুমি আমায় বাঁচাও, আমি এ সহ্য করতে পারছি না। কয়েক মুহূর্ত চুপ থাকার পর লেনা কথা বলল। গলাটাও তখন অস্বাভাবিক রকম বদলে গেছে। সোজাসুজি লেনা বলল, শোনো হান্স, তুমি ভয় পেও না, আমরা কেউই আর বেঁচে নেই, সকলেই মৃত। যুদ্ধে যখন আমাদের দোরগোড়ায় এসে পড়ল, চারিদিকে যখন বোমা পড়ল, তখন লোকে কুকুর বেড়ালের মতো মরতে লাগলো। সবই যখন ধ্বংসের মুখে, আত্মরক্ষার কোনো উপায় রইল না, তখন বুড়ো দাদু ও দিদিমা নিরুপায় হয়ে আমাকে অনুরোধ করলো যে তাদের বিষ দিতে। কারণ তারা দেখলেন এ বয়সে তারা বেঁচে থেকে আমি যদি মরে যাই তো ওদের আর দুর্গতির শেষ থাকবে না, আর সেটা হবে তাদের মৃত্যুর চেয়ে সবচেয়ে যন্ত্রণা। তাদের প্রস্তাবে শেষ পর্যন্ত আমি রাজি হই এবং ঠিক করি ওদের বিষ দেওয়ার পর আমি নিজেও বিষ খাবো। এই ঠিক করে আমাদের যা পুরনো মূল্যবান সোনাদানা জুয়েলারি ছিল, যার দাম হবে প্রায় 5-7 লক্ষ টাকা, তা সবই বাগানের ওই পাইন গাছের তলায় পুঁতে ফেলি। কিন্তু পুঁতে ফেলার আগে একটা লিস্ট খামের ভেতর পুড়ে সিল করে আমাদের পুরনো মালি লিসেনভোগকে দিই তুমি ফিরে এলে দেওয়ার জন্য। লিসেনভোগ এখান থেকে পালিয়ে যায় আত্মরক্ষার জন্য। তারপর সত্যি আর আমাদের বাঁচার কোনো উপায় নেই দেখে তখন একদিন রাতে দাদু দিদিমাকে আমি নিজের হাতে বিষ তুলে দিই। কিন্তু সেই বিষ নিজে খেতে যাওয়ার আগেই আমাদের বাগানের পাশে বোমা পড়ে এবং তার ধাক্কায় আমাদের হাত থেকে বিষের গ্লাস পড়ে যায়। কিন্তু 5 মিনিট যেতে না যেতেই আবার বোমা পড়ে।
এবং এবার ঠিক বাড়ির উপরেই। সঙ্গে সঙ্গে বাড়িঘর হুড়মুড় করে ভেঙে পড়ে, আগুন জ্বলে ওঠে চারিদিকে। আমি প্রাণ নিয়ে পালাতে গিয়ে দাদু দিদিমার সঙ্গেই পুড়ে মরি এই বাড়িতে। উফ, সে কি ভয়াবহ যন্ত্রণার অবস্থা। এখন তুমি ফিরে এসেছো, ওই মূল্যবান ধনরত্ন যাতে তোমার হাতে পড়ে সেই খবরটাই দিতে এসেছি। আর থাকতে পারিনি। আজ আমি মৃত হান্স, আজ আমি মৃত বলে শেষের দিকে বিকট চিৎকার করে কেঁদে উঠেই অদৃশ্য হয়ে গেল লেনা। হান্সের চোখের সামনে যেমন হঠাৎ তার আবির্ভাব হয়েছিল, তেমনি অকস্মাৎ মিলিয়ে গেল। গাঢ় ঘুমের মধ্যেই চিৎকার কর্ণপট যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো হান্সের। লাফিয়ে ধর্মড়িয়ে উঠে পড়ল সে। একবার ভালো করে নিরীক্ষণ করলো চারিদিকে। সে যেখানে ছিল সেখানেই আছে। সারা আকাশ কুয়াশায় ঢেকে থাকলেও তার আর বুঝতে বাকি রইল না যে ভোর হতে আর দেরি নেই। সারা গায়ে তখনও ভীতির কাঁটা। এটা যে স্বপ্ন তা কিছুতেই ভাবতে পারছিল না হান্স। এত স্পষ্ট চাক্ষুষ দেখার মতো জীবন্ত কি কখনো স্বপ্ন হয়? পাইন গাছের তলায় লুকোনো ধনরত্নের কথা মনে হতেই সে চাইল বাগানের দিকে। এখান থেকে সোজাসুজি গাছটাকে দেখা যাচ্ছিল। এতে চড়িত গিয়েছিল সে লেনার সঙ্গে। এখনো কিন্তু ঠিক তেমনই আছে শুকনো পাইনের কঙ্কালটা, যেমন ছিল আগের দিন বিকেলের দিকে। লেনার কথা মতোই ওরই তলার দিকে পোতা থাকে তাদের সমূহ ঐশ্বর্য। তাহলে সবটাই তো সত্যি হয়ে যায়, একবার ভাবলো হান্স। এমনকি ভাবতে ভাবতে হান্স গাছটার দিকে যাবে বলে যেই উঠেছে, এমন সময় তার চোখের উপর ভেসে উঠল আর এক ভয়াবহ দৃশ্য। এক অদ্ভুত ভুতুরে গাছের কাণ্ডটা দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারল না হান্স। দেখে তাদের সেই বিশ্বস্ত পুরনো মালি লিসেনভোগ ঊর্ধ্বশ্বাসে ছুটছে, আর তার পিছু পিছু তাড়া করে ছুটছে ওই শুকনো ভিতরে পাইন। এক ভয়াবহ স্বপ্নকে সম্পূর্ণ সত্য বলে বিশ্বাস করে নেবার পূর্বেই আর সে সত্য স্বপ্নের মধ্যে ভেসে উঠল হান্সের চোখের সামনে। দুহাতে মাথাটা চেপে ধরে সাহসী হান্স ভাবতে লাগলো, তাহলে কি লিসেনভোগ সেই খাম ফুলে আজই ধনরত্ন আত্মসাৎ করার জন্য পাইন গাছের তলায় ঘুরতে এসেছিল?